সকাল 8টার সময় তো লাইনে দাঁড়াইছি, লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। সময় তো অবস্থা হইতে আছে, অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। পাম্পে পাম্পে গাড়ির সারি, চাহিদা মতো মিলছে না তেল, সক্ষমতার 20 ভাগের কম মজুদ। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, আতঙ্কিত হয়ে বাড়তি না নেওয়ার আহ্বান। আর্থিক খাত সংস্কারে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় আইএমএফ। রিজার্ভ ও মুদ্রা বিনিময় হার নিয়ে সন্তোষ। সব সূচক ইতিবাচক থাকায় কিস্তি ছাড়ের আশা কেন্দ্রীয় ব্যাংকের। ব্লাড ব্যাংকের নেই লাইসেন্স, জরুরি বিভাগ ছাড়াই হাসপাতাল। পুরান ঢাকার 3 প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর, আরও 2টির বিষয়ে তদন্ত করে ব্যবস্থার ঘোষণা। স্বাধীনতা দিবস পালনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, রংতুলির আঁচড়ে সেজেছে স্মৃতির স্তম্ভ। 26 মার্চ ভোরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ইরানের ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল, লেবাননে নেতানিয়াহু বাহিনীর ওপর হিজবুল্লাহর আঘাত, তেহরানে হামলায় নিহত 12, যুদ্ধে আবারও বিজয়ের দাবি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। তেলের জন্য গাড়ির সারি, মিলছে না চাহিদা মতো। সরবরাহ সংকটে পাম্প দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনেক পাম্পে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা পাম্প কর্তৃপক্ষের। রাজধানীতে জ্বালানি সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না অনেক গ্রাহক। কেউ ফিরে গেলেও কেউ দাঁড়িয়ে থাকছেন অনিশ্চয়তার প্রহর গুণে। 8টা থেকে দাঁড়াই আছি, পৌনে 8টা থেকে। আমাদের তো অবসরতা আছে, আমাদের কাজ আছে না। এইভাবে এই ভোগান্তের কোনো মানে আছে? 11টার পরও কিছুক্ষণ তেল দিছে, কিন্তু অত পরে এখন লাস্টে এসে দেখলাম তো পুরো তেলই বন্ধ করে দিল। আমি এক জায়গায় যাব, 9টার থেকে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ এখন আমি তেল পাবো না। আগে সম্পূর্ণ অনিশ্চিত। গাড়িতে 1 ফুটা তেল নাই, আমি এখন যাবো কিভাবে আমি সেটাই জানি না। এখন তারা বলতেছে যে আপনার তেল দিতে পারবো না। 80টা গাড়ির পিছনে আমার 2 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে অলরেডি। আর ওনারা এখানে যদি 2 জন করে তেল দিত তাহলে আমাদের এই হ্যাম্পারটা হইতো না। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিভিন্ন পাম্প। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কত মানুষ বসে রয়েছে, হুন্টার একটা লড়া না, খালি প্রাইভেট কাজ স্টেট আসতেছে, হুন্টার মোটরসাইকেল একটা লড়তেছে না। এই জায়গায় যদি আমার 50 মিনিট যায়, ওই যে পিছে যারা আছে ওরা কি তেল পাবে মনে হয়? 3.5 ঘন্টা হয়ে গেছে, এখন পাম্পের কাছে যাইতে পারিনি। সরকার বলে যে তেল আছে, সব পাম্পে তেল পাবো। আমরা অনেক পাম্পে ঘুরি কিন্তু তেল পাচ্ছি না। আমি সকালবেলা 3টা পাম্পে ঘুরে আসছি। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেল সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা তাদের। এই সময়টাতে দেখা যাচ্ছে জনগণ বা যারা গ্রাহক তারা খুব বিক্ষুব্ধ হয়ে যায়। ওনারা বিষয়টা বুঝতে চান না, যে কারণে আমাদের এখানে আর্মি ডিপ্লয় হয়েছে এবং পুলিশের সহযোগিতা আমরা নিয়েছি। জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন খাতে প্রভাব পড়েছে বলে দাবি ভুক্তভোগীদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জরুরি বৈঠক করেছে মন্ত্রিসভা কমিটি। এদিকে সরকারের মাসপূর্তিতে ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও উপদেষ্টা জানান, দেশে জ্বালানির সংকট নেই। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাড়তি দামে কেনা হচ্ছে। অবৈধ মজুদ রোধে চলছে নজরদারি। আতঙ্কিত হয়ে বাড়তি তেল না কেনার আহ্বান মন্ত্রীর। জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে বিশ্বের অন্য দেশের মতো নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশও। জ্বালানি সংকট মোকাবেলায় বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার 1 মাস পূর্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে আসে জ্বালানি পরিস্থিতি। উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, কাতারের এলএনজি টার্মিনাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত এলএনজি বাংলাদেশ পাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সরবরাহ ঠিক রাখতে বেশি দামে তেল কেনা হচ্ছে। জনগণের কষ্ট বিবেচনায় জ্বালানির দাম বাড়াচ্ছে না সরকার। জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা কাতারের দীর্ঘমেয়াদী যে চুক্তি আছে, সম্ভাবনা আছে আমরা সবগুলো গ্যাস নাও পেতে পারি। তো আমরা চেষ্টা করছি, কিন্তু একটা সংকট বৈশ্বিক কারণে আমাদের উপরে এসে পড়তে পারে। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি।
এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। মন্ত্রী জানান, আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবেচনায় আছে ই হেলথ কার্ড দেওয়ার বিষয়টিও। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সব নির্বাচনী প্রতিশ্রুতি। প্রায় 38,000 পরিবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে। এরা প্রতি মাসে 2,500 টাকা করে সহায়তা পাবেন। আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রি পাইলটিং পর্যায়ের এই কাজটি চলবে। এখন থেকে প্রতি মাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ড তুলে ধরে জবাবদিহি করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রতি মাসে আমরা হাজির হতে, কখনো এমনও হতে পারে একটা পর্যায়ে গিয়ে আমরা এটাকে আরো ঘন ঘন করব, পাক্ষিক করতে পারি, সাপ্তাহিক করতে পারি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ ও মুদ্রা বিনিময় হার সহ আর্থিক খাত সংস্কারে অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ। সকালে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে কথা জানিয়েছে আইএমএফ এর প্রতিনিধি দল। তবে নতুন সরকারের আর্থিক খাত সংস্কারের রোডম্যাপ চায় সংস্থাটি। সব সূচক ইতিবাচক থাকায় কিস্তি ছাড়ের আশা কেন্দ্রীয় ব্যাংকের। এখন পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর দেয়া 5 কিস্তিতে $3.64 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। বাকি রয়েছে প্রায় $1.86 বিলিয়ন। ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের সময় ছিল গত বছরের ডিসেম্বর, তবে তা নতুন সরকারের অপেক্ষায় আটকে যায়। এ অবস্থায় বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের সঙ্গে সাক্ষাতে আসেন আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার সহ আর্থিক খাত সংস্কারের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি জানান তারা। আমাদের রিজার্ভ পজিশন বলেন, আমাদের ফরেন এক্সচেঞ্জের রেট বলেন, সেইগুলো আমাদের স্টেবল আছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে যে যে বেঞ্চমার্কগুলো অ্যাচিভ করার কথা আমরা এগুলো অ্যাচিভ করেছি। আলোচনায় আর্থিক খাত সংস্কারের বিষয়ে নতুন সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাবনা আকারে চেয়েছে আইএমএফ। এছাড়া সবগুলো সূচক ইতিবাচক থাকায় ঋণের কিস্তি ছাড়ে কোনো বাধা থাকবে না বলে আশাবাদ বাংলাদেশ ব্যাংকের। কিস্তি আমার মনে হচ্ছে কিস্তি ওটা ছাড় হতে পারে, কারণ অন্য ইন্ডিকেটরগুলো তো বেটার। রিফর্মের যে কী ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলোর একটা স্পেসিফিক রোডম্যাপ ওনারা চেয়েছেন, যে কোন বিষয়গুলো আমরা কবে নাগাদ কীভাবে হতে পারে। এই পরিকল্পনাটা ওনারা একটা রিটার্ন ফর্মে চাচ্ছে। 2023 সালে আইএমএফ এর সঙ্গে প্রথমে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি করে বাংলাদেশ, যা পরে বাড়িয়ে $5.5 বিলিয়ন করা হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। দুপুরে দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে তিনি জানান, সব সংসদ সদস্যের কাছে অধ্যাদেশের কপি পাঠানো হয়েছে। যাচাই বাছাইয়ের সময় লাগবে না বলেও মনে করেন তিনি। বলেন, সংসদ অধিবেশন শুরুর প্রথম 30 দিনের মধ্যেই অধ্যাদেশ অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আলোচনা করেছি, উভয়ই আমরা ঐক্যমতে পৌঁছেছি। দু একটি ছোটোখাটো বিষয় আছে, সেগুলো আজকে আলাপ আলোচনার মাধ্যমে শেষ হয়ে যাবে। আর যদি কারো কোনো অন্য আপত্তি থাকে তাহলে লিখিতভাবে তারা। লাইসেন্স ছাড়াই চলছে ব্লাড ব্যাংকের কার্যক্রম। হাসপাতালে নেই জরুরি বিভাগ। রিপোর্টে চিকিৎসকের সইয়ের সত্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। এসব অনিয়মে রাজধানীর চানখারপুলে 3টি হাসপাতাল ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও 2টির বিষয়ে তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। রাজধানী চানখারপুলের আহমদ স্পেশালাইজড হাসপাতাল, একই কক্ষে রাখা হয়েছে জেনারেটর ও অক্সিজেন সিলিন্ডার। নেই জরুরি বিভাগ ও পোস্ট অপারেটিভ রুম। পাশেই অ্যাক্টিভ ব্লাড ব্যাংক, ট্রান্সফিউশন সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টার। নেই লাইসেন্স, নেই ট্রান্সফিউশন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের ব্লাড ব্যাংকের লাইসেন্স নাই। প্রাইম টিজি নামে আরেকটি ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক সেন্টারের নেই লাইসেন্স। ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন থাকলেও তা সি ক্যাটাগরির, কিন্তু টেস্ট করা হচ্ছে বি ক্যাটাগরির। আমরা কোনো ভুয়া রিপোর্ট অথবা অদক্ষ লোক দিয়ে করাই, তাছাড়া আমরা করি না। এবার দেখা মিলল আরেক অভিনব দৃশ্যের। অথেন্টিক ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের স্বাক্ষরের অথেন্টিসিটি নিয়ে উঠল বড় প্রশ্ন। ডায়াগনস্টিক রিপোর্টে দেখা মিলল একই চিকিৎসকের 2 ধরনের সিগনেচার।
সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বন্ধ করে দেয়া হয় 3টি প্রতিষ্ঠান। বাড়তি সাজা হিসেবে প্রাইম টিজিকে 60,000 টাকা জরিমানা করা হয়। দণ্ড হিসাবে আপনাকে আমি 60,000 টাকা জরিমানা, অনাদায়ে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছি। সকাল থেকে 5টা প্রতিষ্ঠানে এখানে ভিজিট করেছি। একটা হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি, একটা ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধ করেছি, আর একটা ব্লাড ব্যাংক আমরা সিলগালা করেছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাসপাতাল ক্লিনিকের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই চিকিৎসা সেবার তালিকা 1 মাসের মধ্যে টানানোর ব্যবস্থা নেওয়া হবে। এটা চলমান থাকবে, আমরা বন্ধ করছি না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি। 3বারের আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। নতুন অ্যাটর্নি জেনারেল ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 2008 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 2023 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি দেন। একজন আইনজীবী হিসেবে, দেশের সচেতন মানুষ হিসেবে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সেটা আমি চেয়েছি। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হোক সেটা চেয়েছি। আইনের শাসন থাকুক সেটা আমি চেয়েছি। একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমার এই অবস্থান পরিবর্তন হবে না। আমার প্রাথমিক এবং অন্যতম লক্ষ্য হবে যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তিটাকে সুনিশ্চিত করা, এবং সেক্ষেত্রে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অফিস মানুষের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে এবং এখন তা ফেসবুকের নিয়ন্ত্রণে আছে জানিয়ে দ্রুত ফিরে পাওয়ার আশা করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তবে হোয়াটসঅ্যাপ এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রসিকিউটর জোহা আরও বলেন, মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাকে কারা জড়িত এখনও তা জানা যায়নি। মঙ্গলবার রাতে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যানের মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক করে হ্যাকার চক্র। এ বিষয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্য মন্ত্রণালয়কে অবহিত করার পাশাপাশি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে ইমেল করে দিয়েছি এবং তারা সেটা রিসেট লিঙ্কটা স্যারের কাছে পাঠাবে, এই প্রক্রিয়াধীন আছে। স্যারের আইডেন্টিটিটাকে মেটা একটু কনফার্ম করার জন্য তার পুরনো ডিভাইস থেকে রিকোয়েস্টটা সেন্ড করতে বলা হচ্ছে, যেটা আমরা অলরেডি ইতিমধ্যে সকাল থেকে প্রক্রিয়াটা শুরু করেছি। আশা করি আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপটা ফিরে পাবো। ফেসবুকে মেটার কাছ থেকে যখন আমরা আইপি অ্যাড্রেসগুলো পাবো, তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে 119 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। ভারপ্রাপ্ত বিচারক মঈনুদ্দিন চৌধুরী আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী 9 এপ্রিল দিন ধার্য করেছেন। দুদক জানায়, মাসুদ উদ্দিন চৌধুরী সহ সংশ্লিষ্টরা পরস্পর যোগ সাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম করেন। এর আগে আদালত মাসুদ উদ্দিন চৌধুরীর সব সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনের দ্বারপ্রান্তে দেশ। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, রংতুলির আঁচড়ে সেজেছে স্মৃতিস্তম্ভ। 26 মার্চ ভোরে জাতির বীর সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। আরও জানাচ্ছেন মনির হুসাইন। নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলছে স্মৃতির স্তম্ভকে সাজানোর কাজ। রাত পোহালেই ভোরের আলোয় লাখো মানুষের শ্রদ্ধায় ভরে উঠবে এই প্রাঙ্গণ। ত্যাগ আর গৌরবের এই স্মৃতিসৌধে দাঁড়িয়ে নতুন প্রজন্ম জানবে স্বাধীনতার প্রকৃত মূল্য।
আর পুরনো প্রজন্ম ফিরে যাবে সেই গৌরবময় স্মৃতির কাছে। শহীদদের স্মরণ করে জাতি আবারও প্রতিজ্ঞাবদ্ধ হবে স্বাধীনতার মর্যাদা অটুট রাখার, এই লাল সবুজের দেশকে হৃদয়ে ধারণ করার। 1952 থেকে 71 বাঙালি জাতির রক্তক্ষয়ী সংগ্রামের ধারক বাহক এই 7 স্তম্ভ শুধুই কংক্রিট নয়, ত্যাগ, বেদনা আর অদম্য সাহসের এক একটি গল্প। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুত স্মৃতির প্রাঙ্গণ। রংতুলির আঁচড় ও সুরভিত ফুলের গাছে দেয়া হয়েছে এক অনন্য রূপ। এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। প্রধানমন্ত্রী বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা আসবে, এই জন্য আমরা রং তুলি কাজ করতেছি, কাজ শেষ পর্যায়ে। স্মৃতির প্রাঙ্গণ সাজাতে ছুটিও কাটাতে পারেননি কারিগররা, তবু নেই অভিযোগ, কাজেই খুঁজে নিয়েছেন ঈদের আনন্দ। তারপরও আনন্দ লাগে যে এগুলো কাজ আমরা করতেছি, প্রধানমন্ত্রী আসবে আমাদের এগুলা ঘোরার জন্য, দেখবে। আমাদের কাজ করে খুব আনন্দ ভোগ করি। জাতির বীর সন্তানদের স্মরণ করে ২৬ মার্চ প্রথম প্রহরে সাফারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। মনির হোসাইন, সময় সংবাদ, সাফার। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়েছে। সকালে রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠেন 4 জন। মুহূর্তেই পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। অটোরিকশাটি যাত্রীসহ মহাসড়ক থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। দায়িত্ব অবহেলার কারণে কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাণ যায় 12 জনের। ডিউটি থাকলেও ঘটনার সময় ক্রসিংয়ে ছিলেন না 2 গেটম্যানের কেউই। রেল ক্রসিং কর্মী হেলালকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব। ঈদের দিন অর্থাৎ শনিবার দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ট্রেনের ভয়াবহ সংঘর্ষে পুরুষ, নারী ও শিশুসহ প্রাণ যায় 12 জনের। এ ঘটনায় হওয়া মামলায় কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে রেল ক্রসিং কর্মী হেলালকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাব। এই উপলক্ষে আজকে আপনাদের মিডিয়া ব্রিফিং। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় ক্রসিং গেট বন্ধ না থাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন দায়িত্বে থাকা হেলাল। তদন্তে জানা যায় কর্তব্যরত গেটম্যান রেল ক্রসিং এলাকায় গেটটি বন্ধ না করায় উক্ত ঘটনাটি ঘটে। 22 মার্চ রাতে রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, যে 1 নম্বর এজাহার নামীয় আসামি, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে র্যাব বলছে দুর্ঘটনার সময় ওই রেল ক্রসিংয়ে 2 গেটম্যানের কেউ ছিলেন না। বিষয়টি জানার পর গা ঢাকা দেন তারা। গ্রেপ্তার করার পরে সে যেটি তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না। সে হয়তোবা অন্য কোনো কাজ ওখান থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। মামলার আরেক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব। ওই এলাকাতে ওরা দায়িত্ব পালন করে, ওই ক্রসিংয়ে ওরা দায়িত্ব। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। কেন্দ্রীয় শহর বনেব্রাকে কয়েকজন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনও। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় তেহরানে 12 জন নিহত হয়েছেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধে বিজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি নিয়ে তার আলোচনার দাবি অস্বীকার করেছে তেহরান। দেখছেন সময় সংবাদ। এবারে খেলার খবর। পিএসএল উদ্বোধনী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করেছে লাহোর কালান্দার্স। প্রথম দিনই মাঠে ঝলক দেখিয়েছেন 2 টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমন। মহসিন নাকভি ক্লোজ ডোর পিএসএল এর ঘোষণা দেওয়ার পর দিনই পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন মোস্তাফিজ, ইমন, নাহিদ এবং শরীফুল। পরদিন যান রিশাদ এবং তামিম। দুবাইয়ে ট্রানজিটের পর সবাই এখন পৌঁছে গেছেন নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির টিম হোটেলে। ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন মোস্তাফিজ এবং ইমন। 26 মার্চ উদ্বোধনী ম্যাচে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যানের মুখোমুখি হবে তাদের লাহোর কালান্দার্স।
শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে তারা। এদিকে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিতে খেলবেন রিশাদ। পিন্ডি পৌঁছাতেই তাকে ফুলেল সংবর্ধনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ নুরুসা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।